আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মোথানের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার ১১তম দিনে শেরপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ উপলক্ষে জেলা শহরে নেতাকর্মীদের ঢল নেমেছে। জনসভাকে ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার মোড়গুলোতে অবস্থান নিয়েছেন দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা। জনসভার আগে সম্প্রতি ঝিনাইগাতীতে বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত ও তার স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর দীর্ঘ ২৫ বছর পর আবারও জামালপুরে জনসভা করতে যাবেন ডাক্তার শফিকুর রহমান। সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে তার। এই মুহূর্তে শেরপুরের সমাবেশস্থলে আছেন সহকর্মী আবির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আবির, জামায়াত আমির সমাবেশস্থলে পৌঁছেছেন কিনা এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কাকলি, জামাতের আমির এখনো এই সমাবেশস্থলে এসে পৌঁছানি। কিছুক্ষণ আগে শহীদ রেজাউল করিমের বাসায় কবর জিয়ারত করতে গিয়েছিলেন। সেখানে কিন্তু তিনি এমনটি বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ধরনের সহিংসতায় যাবে না এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবাইকে দলে দলে ১২ তারিখে ভোট দেওয়ার কথা তিনি বলছেন এবং সেই ভোটের কথাও তিনি বলেছেন। এখন পর্যন্ত আমার পিছনে যদি দেখাই, কানায় কানায় এই এলাকা, এই শেরপুর কালেক্টর স্কুলের কলেজের যে এই মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। সেই সকাল থেকে দেখেছি যে প্লাকার্ড এবং স্লোগান দিতে দিতে তারা এসেছেন এবং এখানে জামাত ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা এমনটি বলছেন যে তারা কোনো সহিংসতায় যাবেন না, তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান এবং এখন পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডের তারা বিচার করতে চান এবং ক্ষমতায় গেলে তারা জনগণের যে চাহিদা, সেই চাহিদা বাস্তবায়ন করবে, সেটি তাদের মূল লক্ষ্য, এটি বলছিলেন। এবং 11:30 নাগাদ এখানে জামাত ইসলামের আমিরের পৌঁছানোর কথা। এখনো তিনি এখানে আসেননি, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখানে পৌঁছাতে পারেন। এখন পর্যন্ত এখানের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, তারা এমনটি বলছেন যে এই ফ্যাসিস্ট যে শেখ হাসিনা আমলে যে গুম খুন এবং নির্বিচার হয়েছে সেটির পুনরাবৃত্তি আর এই বাংলাদেশে হবে না এবং এইটির পুনরাবৃত্তি যদি কেউ করতে চায় সেটিকে তারা প্রতিহত করবেন। এবং এই জামাতের ইসলামের আমিরের এই সভাকে ঘিরে সকাল থেকে দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে তৎপর ছিল, সেনাবাহিনীও এখানে রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলতা এখানে দেখা যায়নি। এবং নেতাকর্মীরা যে বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা যদি ভোটের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসেন, জনগণের সকল চাহিদা তারা বাস্তবায়ন করবেন এবং চাঁদাবাজদের স্থান এই দেশে হবে না। তো এখন পর্যন্ত জামাতের ইসলামের আমির এখানে উপস্থিত এখনো হননি, কিছুক্ষণের মধ্যে উনি হয়তো এখানে উপস্থিত হবেন এবং এখানে সভা শেষে তিনি জামালপুরে যাবেন। জামালপুরের সভা শেষে তিনি ঢাকা তার আসনের বিভিন্ন আসনের প্রচারণা করবেন। তো কাকুলি, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, জানছিলাম জামাত আমিরের শেরপুর সফরের খবর। রাজধানীর ভাটারা থানাধীন সাইদনগর এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 11 আসনে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম। সকালে সাইদনগর সাইদিয়া কারিমিয়া মসজিদের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। সাইদনগর এ ও বি ব্লক এবং বোটঘাটে গিয়ে গণসংযোগ শেষ হয়। এ সময় শাপলা প্রতীকে ভোট চান তিনি। পাশাপাশি সংস্কারের পক্ষে সবাইকে গণভোটে হ্যাঁ জয় যুক্ত করার আহ্বান জানান। এছাড়া নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম। আমাদের প্রার্থীদেরকে আঘাত করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে আঘাত করা হচ্ছে, শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে। তো এরপরে আর বলার প্রয়োজন না যে লেভেল প্লেইং ফিল্ড কি আছে বা নাই। এই প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ তারপরও আমরা আশাবাদী, কারণ মানুষ এবার সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে এবং আমরা আশা করি যে ইলেকশনের দিন মানুষ নিজেই তার ভোটও দিবে এবং ভোট কেন্দ্র পাহারাও দিবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার নির্বাচনে অংশ নেয়ার আর কোনো সুযোগ থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত ২১ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেছিলেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা ৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ময়মনসিংহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় নির্বাচনকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এ সময় ময়মনসিংহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এ সাক্ষ্য হবে। এর আগে চতুর্থ দিনে মামলায় দ্বিতীয় সাক্ষী গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে একই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও এ ট্রাইব্যুনালে আরও ২টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ হবে। এছাড়াও এ ট্রাইব্যুনালে রয়েছে আরও একটি মামলার বিচার কাজ। সকালে এসব মামলায় গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তা ও হাসানুল হক ইনু সহ মোট ২৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ একটি প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, কি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে গেছেন বিএনপি প্রতিনিধি দল? কি জানতে পেরেছেন এই বিষয়ে? কাকুলি, এখানে কি কোন বিষয়ে কথা বলা হচ্ছে সেটি আসলে আমরা জানি না। এখন পর্যন্ত সেটি আমাদেরকে বলা হয়নি। তবে আমরা ধারণা করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশনকে তারা যে নির্বাচনী যে আচরণবিধি বা পাল্টা নানা ধরনের যে অভিযোগ করা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে বারবার আলোচিত হচ্ছে, বিভিন্ন জায়গায় যে আচরণবিধি, বিশেষ করে পোস্টার লাগানো হচ্ছে, কোনো কোনো জায়গায় ব্যানারের উপর ব্যানার লাগানো হচ্ছে, অথবা এর বাইরে যে বিভিন্ন জায়গায় যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা হতে পারে, এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছিলাম। তবে আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে সিইসির সাথে কথা বলেই পরবর্তীতে আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে মাত্র ১০ দিন বাকি আছে নির্বাচনের, এই কারণে এই সময়টায় আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন যে জায়গায় যে প্রার্থিতা নিয়ে যে আচরণগুলো রয়েছে, বিশেষ করে আজকে আমরা জানি যে বেশ কয়েকজনের প্রার্থিতা কিন্তু আপিল বিভাগেও ফেরত আসেনি। সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচিত হবে কিনা আমরা জানি না, কিন্তু এর বাইরে যে আচরণ বিধিটাকে মোটা দাগে তারা তুলে ধরবেন। বিশেষ করে প্রতিপক্ষ যে জামাত ইসলামের পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচনী কোনো ব্যত্যয় ঘটছে কিনা সে বিষয়টা বলছেন। এর বাইরে আমরা যেটি জানি, ৩টায় জামাতের একটি দল এখানে আসবে, এসে তারা স্মারকলিপি দিবেন। তাদেরও একই কথা, তাদেরও অভিযোগ আসলে এই আচরণবিধি নিয়ে, এবং সেখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে নারীদের উপর হেনস্থার একটি বিষয় তারা বলছেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে সারাদিনে এই নির্বাচন কমিশন থেকে আমরা বিভিন্ন বিষয় হয়তো পরবর্তীতে জানাতে পারবো। কাকলি, প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক সম্পর্কেই জানছিলেন। বাংলাদেশের উপজাতীয় ভাষাগুলোর মধ্যে অন্যতম সাঁওতাল ভাষা।
অস্ট্রো এশিয়াটিক জাতিগোষ্ঠীর থেকে উৎপত্তি হয়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাঁওতাল মানুষ এই ভাষায় কথা বলে। তবে বিভিন্ন ভাষার মিশ্রণের ফলে কিছুটা সংশয় কাজ করছে এই জনগোষ্ঠীর মধ্যে। ভাষার মাসে হবিগঞ্জ থেকে সাঁওতাল ভাষা নিয়ে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। দেশের প্রতি এমন ভালোবাসা প্রদর্শনে ক্ষুদে শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই। মায়ের মুখের বুলি শেখার পরই এখানে বাঙালি শিশুদের সাথে বেড়ে ওঠে হবিগঞ্জের সাঁওতাল সম্প্রদায়ের শিশুরা। আমি সাঁওতাল ভাষা পারি না, আমি আমাদের ক্লাসমেটের সাথে বাংলা ভাষায় কথা কই। লেখাপড়ার জন্য আমাদের তো সাঁওতাল বই থাকলে আমাদের লেখাপড়ার জন্য আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের সাঁওতাল ভাষা ঠিক করতে পারতো। কোনো শিক্ষক না থাকার কারণে ছেলেমেয়েরা আমাদের সাঁওতালি ভাষা থেকে বঞ্চিত হচ্ছে, তারা ঠিকমতো শিখতে পারতেছে না। বাংলাদেশে অবস্থানরত প্রায় 1,29,000 সাঁওতাল জনগোষ্ঠী রাজশাহী, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া, চট্টগ্রাম, সিলেট ও হবিগঞ্জ জেলায় বসবাস করে। এই সম্প্রদায়ের মানুষেরা সাঁওতালি ভাষায় কথা বললেও এটি মূলত অস্ট্রীয় এশীয় পরিবারের তৃতীয় বৃহত্তম ভাষা। তাদের দৈনন্দিন পারিবারিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সাঁওতালি ভাষার প্রচলন নেই বললেই চলে। তবুও ভাষার বিনিময় করতে হয় বাঙালিদের সাথে। আমরা বাজারে গেলে বাঙালির লোকে কথা বলি, যে কথা বলতেও আমাদের কিছু সমস্যা হয়ে যায় আর কি। ভালো করে কেউ বুঝতে পারে না যে বাংলা ভাষা তারা কেমন করে বলবে, যে এটাও তারা সাহস পায় না। ভাষায় দক্ষতা কম থাকলেও সংস্কৃতিতে পিছিয়ে নেই এই জনগোষ্ঠী। সাঁওতাল সংস্কৃতির প্রাণ হলো নাচ গান। তাদের লাগরে নাচ, দং নাচ, বাহা নাচ, ডান্টা নাচ ছাড়াও সোহরাই, বাহা পরব, কারাম পরব উল্লেখযোগ্য। এছাড়া পানসি শাড়ি, পাঞ্চি ধুতি, পানি পারহারের মতো রঙিন পোশাক পরে আনন্দ মেতে ওঠে পুরো গ্রাম। ভাষার ভিন্নতা থাকলেও বাংলা ভাষার প্রতি রয়েছে শ্রদ্ধা ও ভালোবাসা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মোথানের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।